হ্যালো বন্ধুরা, আমি মাধুরী পাল। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার কাকাকে নিয়ে। যদিও তিনি আমার আপন কাকা নন, তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। আমার জীবনটা শুরু হয়েছিল এক অন্যরকম পথে। যখন আমার বয়স খুব কম তখনই আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। বাবার চলে যাওয়াটা আমাদের পরিবারে একটা বিরাট শূন্যতা তৈরি করেছিল। মা দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই কঠিন সময়েই মা দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। আমার সৎ বাবা শুভম পাল একজন চমৎকার মানুষ ছিলেন। যদিও আমি মায়ের প্রথম স্বামীর সন্তান ছিলাম, তবুও তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। তার এই ভালোবাসা আমার জীবনে একটা দারুণ স্বস্তি এনেছিল। আমরা শহরে এক সাধারণ জীবনযাপন করতাম। বাবা ফেরিওয়ালা ছিলেন। সকালে বের হয়ে সারাদিন ফেরি করে রাতে বাড়ি ফিরতেন। আর মা ছিলেন গৃহিণী, সংসার সামলাতেন। এইভাবেই চলছিল আমাদের ছোট্ট সংসার। আমার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যাকে আমরা কাকা বলে ডাকতাম। তার নাম শশাঙ্ক মুখার্জি। তিনি আমাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন এবং যখনই আমার কিছু প্রয়োজন হতো তখনই তিনি সেটা এনে দিতেন। নতুন জামা, পছন্দের খাবার, এমনকি পড়াশোনার জিনিসপত্র, কাকা সব সময় আমার পাশে থাকতেন। তারই উদারতা আর স্নেহ দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। আমার মায়ের সাথেও তার বেশ ভালো খাতির ছিল। তারা প্রায়ই দীর্ঘক্ষণ ধরে গল্প করতেন, যেন অনেক দিনের পরিচিত বন্ধু। কাকার উপস্থিতি আমাদের বাড়িতে একটা স্বস্তির পরিবেশ তৈরি করত। কাকা ছিলেন একজন সরকারি ছোটখাটো চাকরিজীবী। প্রতিদিন অফিসের কাজ শেষ করে তিনি আমাদের বাড়িতে আসতেন। মা আর তিনি মিলে চা খেতে খেতে গল্প করতেন। তাদের গল্পের বিষয়বস্তু থাকত সমাজের নানা দিক, পুরনো দিনের স্মৃতি আর আমাদের পরিবারের সুখ দুঃখের কথা। মাঝে মধ্যে কাকা আমাকেও তার কাছে ডেকে নিতেন। নানা ধরনের প্রশ্ন করতেন, যেমন পড়াশোনা কেমন চলছে, কোনো বিষয় ভালো লাগে, ভবিষ্যতে কি হতে চাও ইত্যাদি। তার প্রশ্নগুলোতে সব সময় একটা আন্তরিকতা থাকত। মনে হতো যেন তিনি সত্যিই আমার ভালো চান। আমি কখনো এসব প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবিনি, কারণ তিনি আমাদের পরিবারের একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। আমি ধীরে ধীরে বড় হচ্ছিলাম। সময়ের সাথে সাথে আমার শারীরিক আর মানসিক পরিবর্তন আসছিল। কৈশোরের দোরগোড়ায় এসে আমি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারছিলাম। ঠিক তখনই আমি অনুভব করতে শুরু করলাম যে কাকার দৃষ্টিতে যেন একটা সূক্ষ্ম পরিবর্তন আসছে। প্রথম দিকে আমি বিষয়টা তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো ভুল বুঝছি, কিন্তু সময়ের সাথে সাথে এই অনুভূতিটা আরও জোরালো হতে লাগল। তার কথা বলার ধরন, আমাকে দেখার ভঙ্গি, সব কিছুতেই যেন একটা অন্যরকম ইঙ্গিত ছিল যা আমি তখন পুরোপুরি বুঝতে পারছিলাম না। কাকা প্রায়ই আমার সাথে গল্প করার সুযোগ খুঁজতেন। যখনই দেখতেন আমি একা আছি তখনই তিনি আমার কাছে এসে বসতেন আর নানা বিষয়ে কথা বলতে শুরু করতেন। কখনো পড়াশোনা নিয়ে, কখনো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে, আবার কখনো বা আমার পছন্দের বিষয়গুলো নিয়ে। তার কথায় এক ধরনের গভীরতা থাকত যা আমাকে ভাবিয়ে চলত। তিনি প্রায়ই আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতেন। কখনো বলতেন, মাধুরী চলো তোমাকে একটা ভালো বইয়ের দোকানে নিয়ে যাই। আবার কখনো বা চলো মার্কেটে যাই, তোমার কিছু পছন্দের জিনিস কিনে দেব। তারই প্রস্তাবগুলো শুনে আমি কিছুটা অবাক হলেও বাবার বন্ধু হিসেবে তার এই আগ্রহকে স্বাভাবিক মনে করতাম। আমাকে খুশি করার জন্য কাকা বিভিন্ন ধরনের জিনিস কিনে দিতেন। নতুন জামা কাপড়, সুন্দর গয়না, পছন্দের চকলেটের প্যাকেট। কখনো কিছু চাইলে, আবার কখনো না চাইতেই তিনি এনে দিতেন। তার এই উপহারগুলো আমাকে আনন্দ দিলেও আমার মনে একটা প্রশ্ন জাগত, কেন তিনি আমাকে এত কিছু দেন? আমি ভাবতাম, যেহেতু তিনি বাবার বন্ধু, তাই হয়তো আমাকে নিজের মেয়ের মতোই দেখেন, আর তাই শখ করে এগুলো কিনে দেন। তার মনের গভীরে কি চলছে তা বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা কোনোটাই তখন আমার ছিল না। আমি তার এই স্নেহকে কেবলই বাবার বন্ধুর ভালোবাসা বলে ধরে নিয়েছিলাম। কাকা সুযোগ পেলেই আমাকে এমন কিছু প্রশ্ন করতেন যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিত। তার প্রশ্নগুলো কখনো কখনো এতটাই ব্যক্তিগত হতো যে আমি বিব্রত হয়ে পড়তাম। যেমন, তোমার কি কোনো পছন্দের ছেলে আছে, বা বিয়ের পর তুমি কেমন জীবন চাও? এ ধরনের প্রশ্ন শুনে আমি প্রায় উত্তর দিতে পারতাম না, শুধু লজ্জিত হয়ে হাসতাম। সত্যি বলতে, কাকার এই ধরনের দৃষ্টি বা কথা আমি কখনো প্রত্যাশা করিনি। একজন শ্রদ্ধেয় কাকার কাছ থেকে এমন আচরণ আমার কাছে বিস্ময়কর লাগত। কিন্তু কেন তিনি এমন করতেন তার রহস্য আমার কাছে অজানা ছিল। এই বিষয়গুলো নিয়ে আমি কাউকে কিছু বলতেও পারতাম না, কারণ কাকা আমাদের পরিবারের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন।
আমার মনে এক ধরনের অস্থিরতা কাজ করত। একদিকে কাকার প্রতি শ্রদ্ধা, অন্যদিকে তার এই অদ্ভুত আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিত। আমি বুঝতে পারতাম না তার এই পরিবর্তনশীল দৃষ্টির পেছনের কারণ কি, তার উদ্দেশ্য খারাপ ছিল নাকি ভালো তা নিয়ে আমার মনে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। পরিবারের কাছে এসব কথা বলাও সম্ভব ছিল না, কারণ আমি জানতাম না তারা কিভাবে বিশ্বাসটাকে নেবেন। কাকা যে আমাদের কত আপন ছিলেন সেটা আমরা সবাই জানতাম। তাই এই রহস্য নিয়ে আমি একাই মানসিকভাবে যুদ্ধ করছিলাম। অপেক্ষা করছিলাম কখনোই রহস্যের জট খুলবে। কাকারই আচরণ আমাকে কেবল ভাবাত না, এক ধরনের অদৃশ্য চাপও তৈরি করত। আমি নিজেকে প্রশ্ন করতাম, কেন কাকা এমন করছেন, তার উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি খুঁজে পেতাম না। আমি বুঝতে পারছিলাম না একজন বাবার বন্ধু কেন এমনভাবে একজন কিশোরীর প্রতি বিশেষভাবে আগ্রহী হবেন। তার এই আগ্রহের পেছনে কি অন্য কোনো কারণ আছে, নাকি আমি তাকে ভুল বুঝছি? এই দোলাচলে আমি মানসিকভাবে খুব অস্বস্তিতে ছিলাম। আমার দিনগুলো কাটছিল এক ধরনের উদ্বেগ আর সংশয়ের মধ্যে। মায়ের কাছে কিংবা সৎ বাবার কাছে কিছু বলতে পারতাম না। তারা কাকার প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন যে আমার এই অনুভূতিগুলো বললে তারা কিভাবে নেবেন তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। হয়তো তারা আমাকেই ভুল বুঝবেন বা ভাববেন আমি বেশি বাড়াবাড়ি করছি। তাছাড়া কাকা আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। বিপদের সময় সবসময় পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষের বিরুদ্ধে কিছু বলার কথা ভাবতেই আমার অপরাধবোধ হতো। তাই মনের সব কথা মনেই রেখে দিতাম আর একা একা এই চাপ সহ্য করতাম। একদিন কাকা আমাকে তার বন্ধুদের এক পারিবারিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। তিনি বললেন, মাধুরী, আমার এক বন্ধুর বাড়িতে একটা ছোট গেট টুগেদার আছে, তুমি গেলে খুব খুশি হব। অনেক ভালো ভালো ছেলে মেয়ে আসবে, তোমার সময়টা ভালো কাটবে। আমি প্রথমে কিছুটা ইতস্তত করেছিলাম, কিন্তু কাকা এত জোরাজোরি করলেন যে শেষ পর্যন্ত রাজি হলাম। মা বাবাও সম্মতি দিলেন, কারণ তারা কাকার উপর সম্পূর্ণ ভরসা রাখতেন। অনুষ্ঠানে গিয়ে আমি বেশ কিছু নতুন মুখ দেখলাম। কাকা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অনুষ্ঠানে কাকার একজন বিশেষ বন্ধুর সাথে আমার দেখা হলো। তার নাম ছিল প্রীতম। কাকাকে দেখে খুব শ্রদ্ধা করত। কাকা আমাকে প্রীতমের সাথে পরিচয় করিয়ে দিলেন। এই হলো মাধুরী, আমার বন্ধুর মেয়ে, খুব ভালো মেয়ে, পড়াশোনায় মনোযোগী। প্রীতম আমার সাথে হাসি মুখে কথা বলতে শুরু করল। সে খুবই বিনয়ী আর বুদ্ধিমান ছিল। তার কথায় কোনো রকম চাপ বা অস্বাভাবিকতা ছিল না। আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম এবং আমার তাকে বেশ ভালো লাগল। তবে তখনও আমি কাকার আসল উদ্দেশ্য বুঝতে পারিনি। সেই দিনের পর থেকে কাকা প্রায় প্রীতমের কথা বলতেন। তিনি বলতেন, প্রীতম খুব ভালো ছেলে, ওর বাবা মা নেই, কিন্তু নিজের চেষ্টায় অনেক বড় হয়েছে। ওর একটা ভালো মনের মানুষ দরকার যে ওর জীবনকে আলোকিত করতে পারবে। কাকার মুখে প্রীতমের প্রশংসা শুনে আমি অবাক হতাম। কেন কাকা হঠাৎ করে প্রীতমের কথা এত বলছেন তা আমার বোধগম্য ছিল না। এই বিশ্বাসটা আমার মনে নতুন এক রহস্যের জন্ম দিল। কাকার এই নতুন ধরনের আলোচনা আমার মধ্যে আরও সংশয় তৈরি করল। আমি অনুভব করতে লাগলাম যে কাকা আমাকে প্রীতমের সাথে আরও বেশি করে মেশানোর চেষ্টা করছেন। কখনো বলতেন, মাধুরী, প্রীতমের সাথে তোমার পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারো, ও খুব বুদ্ধিমান, তোমার অনেক সাহায্য করতে পারবে। আবার কখনো বা প্রীতমকে আমাদের বাড়িতে আসতে উৎসাহিত করতেন যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি। কাকার এই ধরনের কৌশল দেখে আমি কিছুটা বিব্রত বোধ করতাম। তবে তার উদ্দেশ্য কি তা নিয়ে আমার মনে তখনও স্পষ্ট ধারণা ছিল না। মাঝে মাঝে আমার মনে হতো কাকা হয়তো আমার ভবিষ্যৎ জীবন নিয়ে কিছু ভাবছেন, কিন্তু তিনি সরাসরি কিছু বলতেন না। তার প্রতিটি কথা আর আচরণ যেন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ইঙ্গিত করত। আমি বুঝতে পারছিলাম না এই লক্ষ্যটা কি। কাকা সব সময় আমাকে জিজ্ঞেস করতেন, তোমার কেমন ছেলে পছন্দ, তোমার জীবনে কেমন জীবন সঙ্গী চাও? এই প্রশ্নগুলো শুনে আমি আরও বেশি বিভ্রান্ত হতাম। আমার মনে হতো কাকা যেন আমাকে কোনো কিছুর জন্য প্রস্তুত করছেন, কিন্তু কিসের জন্য তা আমি জানতাম না। এভাবেই দিন কাটছিল। আমার মনের মধ্যে কাকার আচরণ নিয়ে অনেক প্রশ্ন আর সন্দেহ ঘুরপাক ছিল। আমি আশা করছিলাম যে একদিন না একদিন এই রহস্যের জট খুলবে। আমার মনে একটা অদম্য কৌতূহল ছিল কাকারে অদ্ভুত আচরণের পেছনের কারণ জানতে। আমি অপেক্ষা করছিলাম সেই দিনের জন্য যেদিন সব সত্যি আমার সামনে উন্মোচিত হবে। কাকার এই আচরণগুলো আমাকে ক্রমশ এক গভীর ভাবনার জগতে ঠেলে দিচ্ছিল। আমি দিন রাত শুধু এটাই ভাবতাম, কাকা কেন এমন করছেন? তার উদ্দেশ্য যদি খারাপ না হয় তাহলে কেন তিনি এমন সব প্রশ্ন করছেন যা আমাকে বিব্রত করছে? এই ভাবনাগুলো আমার দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করতে শুরু করেছিল।
পড়াশোনায় মন বসাতে পারতাম না। বন্ধুদের সাথে গল্প করার সময়ও আমার মাথায় কাকার কথা ঘুরপাক খেত। আমার ভেতরের এই অস্থিরতা কাউকে বোঝাতে পারছিলাম না। মায়ের কাছে কিংবা সৎ বাবার কাছে কিছু বলতে পারতাম না। তারা কাকার প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন যে আমার এই অনুভূতিগুলো বললে তারা কিভাবে নেবেন আমি নিশ্চিত ছিলাম না। হয়তো তারা আমাকেই ভুল বুঝবেন বা ভাববেন আমি বেশি বাড়াবাড়ি করছি। তাছাড়া কাকা আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। বিপদের সময় সবসময় পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষের বিরুদ্ধে কিছু বলার কথা ভাবতেই আমার অপরাধবোধ হতো। তাই মনের সব কথা মনেই রেখে দিতাম আর একা একা এই চাপ সহ্য করতাম। একদিন কাকা আমাকে নিয়ে একটি স্থানীয় মেলায় গেলেন। মেলাতে অনেক ভিড় ছিল আর নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। কাকা আমাকে বললেন, মাধুরী, তোমার যা পছন্দ হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে কিনে দেব। আমি ইতস্তত করছিলাম, কারণ এমনিতেই তিনি আমাকে অনেক কিছু কিনে দিতেন, কিন্তু প্রায় আমি কিছু পুতুলের চুড়ি পছন্দ করলাম। কাকা হাসি মুখে সেগুলো কিনে দিলেন। সেই দিনটা আমার ভালোই কাটছিল। কিন্তু মেলার ভিড়ের মধ্যে কাকা যখন আমার হাত ধরে হাঁটছিলেন তখন এক অদ্ভুত অনুভূতি হলো। তার হাতের স্পর্শে কেমন যেন একটা দ্বিধা কাজ করছিল আমার মধ্যে। মেলা থেকে ফেরার পথে কাকা আবার সেই পুরনো প্রশ্নগুলো করতে শুরু করলেন। তোমার কি কোনো স্বপ্ন আছে মাধুরী? তুমি কি একজন সফল মানুষ হতে চাও? তার প্রশ্নগুলো শুনতে নিরীহ মনে হলেও তার চোখ আমার দিকে ভিন্নভাবে তাকিয়েছিল। আমি তার চোখে এক ধরনের অনুসন্ধিৎসু দৃষ্টি দেখতে পেতাম যা আমাকে অস্বস্তিতে ফেলত। আমি শুধু সংক্ষিপ্ত উত্তর দিতাম, কারণ এর বেশি কিছু বলার মতো সাহস বা ইচ্ছা আমার ছিল না। আমার মনে হতো তিনি প্রতিটি উত্তর বিশ্লেষণ করছেন। একদিন আমাদের বাড়িতে এক আত্মীয় এসেছিলেন। তার সামনেই কাকা আমার প্রশংসা করে বললেন, মাধুরী খুব শান্ত মেয়ে, পড়াশোনায়ও ভালো আর ওর স্বভাবও খুব ভালো। কাকার মুখে নিজের প্রশংসা শুনে আমি একদিকে যেমন খুশি হয়েছিলাম তেমনি অন্যদিকে কিছুটা বিব্রত হয়েছিলাম। সবার সামনে কাকার এই ধরনের কথা বলা আমাকে আরও বেশি সন্দিহান করে তুলছিল। আমার মনে প্রশ্ন জাগত, কেন তিনি আমাকে এত প্রচার করছেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? আমি বুঝতে পারছিলাম না কাকা কি আসলেই আমাকে একজন ভালো মেয়ে হিসেবে দেখছেন, নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন এক জটিল ধাঁধার মতো ছিল। আমি এই ধাঁধার সমাধান করতে পারছিলাম না, আর এই অনিশ্চয়তা আমাকে আরও বেশি মানসিকভাবে ক্লান্ত করে তুলছিল। আমি শুধু আশা করতাম একদিনেই সব রহস্যের জট খুলবে এবং আমি জানতে পারব কাকার আসল উদ্দেশ্য কি। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। কাকার আচরণে কোনো পরিবর্তন আসছিল না। তিনি আগের মতোই আমাদের বাড়িতে আসতেন, মায়ের সাথে গল্প করতেন আর আমাকে নিয়ে নানা কথা বলতেন। তার প্রতিটি কথার দৃষ্টি আমাকে আরও বেশি ভাবতে বাধ্য করত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে তিনি হয়তো শুধুই স্নেহবশত এমন করছেন, কিন্তু আমার অবচেতন মন যেন বারবার আমাকে সতর্ক করে দিচ্ছিল। এই দ্বন্দ্ব আমাকে মানসিকভাবে খুব ক্লান্ত করে তুলেছিল। একদিন কাকা আমাকে তার এক পুরনো পারিবারিক ছবিতে দেখালেন। ছবিতে ছিল তার পরিবারের, যেখানে তার কিছু আত্মীয় স্বজনের ছবিও ছিল। তিনি একে একে সবার পরিচয় দিচ্ছিলেন। ছবি দেখাতে দেখাতে তিনি এক পর্যায়ে বললেন, মাধুরী, আমার এক বন্ধুর ছেলে আছে, দীপ্তেন্দু, সেও এই ছবিতে আছে। ওর বাবা মা কেউ নেই, আমি ওর দেখাশোনা করি। ছেলেটা নিজের চেষ্টায় অনেক বড় হয়েছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কাকার মুখে দীপ্তেন্দুর কোর সংসার শুনে আমার মনে আবারও সেই পুরনো প্রশ্নটা জাগল, কেন তিনি হঠাৎ দীপ্তেন্দুর কথা এত বলছেন। এরপর থেকে কাকা দীপ্তেন্দুর বিষয়ে আরও বেশি করে কথা বলতে শুরু করলেন। তিনি প্রায় বলতেন, দীপ্তেন্দু খুব ভালো ছেলে, ওর মতো ছেলে পাওয়া আজকাল খুব কঠিন। ও দেখতেও যেমন ভালো তেমনি ওর মনটাও খুব সুন্দর। কাকার এই ধরনের কথা শুনে আমি আরও বেশি অবাক হতাম। মনে হতো তিনি যেন দীপ্তেন্দ্র গুণগান করার জন্য একটা সুযোগ খুলছেন। আমি তখনও তারা আসল উদ্দেশ্য বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে একটা ধারণা জন্ম নিচ্ছিল যে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কাকা কখনো সরাসরি আমাকে দীপ্তেন্দ্র সাথে পরিচয় প্রস্তাব দিতেন না, কিন্তু তার কথায় এমন একটা ইঙ্গিত থাকত যেন তিনি চাইছেন আমরা কাছাকাছি আসি। তিনি বলতেন, দীপ্তেন্দু আমার কাছে প্রায়ই আসে, ওর যখনই কোনো সমস্যা হয় আমার কাছে আসে পরামর্শের জন্য। তার এই কথাগুলো শুনে আমার মনে হতো হয়তো কাকা চাইছেন দীপ্তেন্দু আমাদের বাড়িতে আসুক আর তার সাথে আমার দেখা হোক। এই চিন্তাটা আমার মনে একটা নতুন ধরনের উত্তেজনা আর কৌতূহল তৈরি করেছিল। আমার মনে হলো কাকা হয়তো আমার ভবিষ্যৎ জীবন নিয়ে কিছু ভাবছেন।
তিনি হয়তো চান আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাই যে আমাকে সুখে রাখবে। কিন্তু তিনি কেন সরাসরি এই বিষয়ে কথা বলছেন না তা আমার কাছে স্পষ্ট ছিল না। হয়তো তিনি চাইছিলেন আমি নিজেই দীপ্তেন্দুকে পছন্দ করি, এবং তার এই কৌশলের উদ্দেশ্য ছিল আমাকে দীপ্তেন্দ্র প্রতি আগ্রহী করে তোলা। এই সম্ভাবনাটা আমার মনে একটা নতুন দিগন্ত খুলে দিল, যদিও আমি তখনও পুরোপুরি নিশ্চিত ছিলাম না। কাকার এই ধরনের কার্যকলাপ আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি তার মনের গভীরে উদ্দেশ্য জানতে উদ্গ্রীব ছিলাম। যদি সত্যিই তিনি আমার ভালো চান এবং আমার জন্য একটি ভালো জীবনসঙ্গী খুঁজতে সাহায্য করছেন, তাহলে তার এই কৌশল আমাকে অবাক করত। কারণ একজন মানুষ যদি সত্যিই কারো ভালো চায় তবে সে সাধারণত সরাসরি কথা বলে। কিন্তু কাকা কেন এত ঘুরিয়ে কথা বলছিলেন তা আমার কাছে ছিল এক বিরাট রহস্য। আমার মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে যেমন কাকার প্রতি আমার নেতিবাচক ধারণার একটা ইতিবাচক মোড় নেওয়ার সম্ভাবনা দেখছিলাম, তেমনি অন্যদিকে তার এই লুকোচুরি আমাকে কিছুটা হতাশও করছে। আমি চেয়েছিলাম তিনি স্পষ্ট করে সবটা বলুন, কিন্তু তা না হওয়ায় আমি আবারও সেই পুরনো অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছিলাম। এই অপেক্ষার সময়টা আমার কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যদি কাকা আরও বেশি করে দীপ্তেন্দ্র কথা বলেন, তাহলে আমি নিজেই একদিন সাহস করে তাকে জিজ্ঞেস করব যে তিনি আসলে চান। এই সিদ্ধান্তটা আমাকে কিছুটা স্বস্তি দিল। আমি অপেক্ষা করছিলাম সেই মুহূর্তের জন্য যখন সব রহস্যের উন্মোচন হবে এবং আমি কাকার আসল উদ্দেশ্য জানতে পারব। আমার মন চাইছিল আমার এই ধারণাটা যেন ভুল হয় এবং কাকা যেন সত্যিই আমার ভালো চান। আমার মনের ভেতরে যে দ্বন্দ্ব চলছিল তার দিন দিন আরও গভীর হচ্ছিল। কাকার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আমাকে একই সাথে আশাবাদী এবং সন্দিহান করে তুলছিল। আমি এক অদ্ভুত নানা পূরণের মধ্যে ছিলাম। একদিকে ভাবতাম তিনি হয়তো সত্যি আমার ভালো চান এবং আমার ভবিষ্যতের জন্য চেষ্টা করছেন। অন্যদিকে তার লুকোচুরি আর ঘুরিয়ে কথা বলার ধরন আমাকে বিভ্রান্ত করত। এই পরিস্থিতিতে আমি মানসিকভাবে খুব একা অনুভব করতাম, কারণ আমার এই অনুভূতিগুলো কারুর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ ছিল না। একদিন কাকা আমাকে নিয়ে একটি কলেজে গেলেন। তিনি বললেন, মাধুরী, চলো, তোমাকে একটা ভালো কলেজ দেখে আসি। তোমার পড়াশোনার জন্য ভালো পরিবেশ দরকার। কলেজ এগিয়ে কাকা আমাকে বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখালেন। তিনি শিক্ষকদের সাথে কথা বললেন এবং আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে উৎসাহিত করলেন। কলেজে পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সেখানেও কাকা দীপ্তেন্দ্র প্রসঙ্গ টানলেন। তিনি বললেন, দীপ্তেন্দু এই কলেজ থেকে পড়াশোনা করেছে, ও খুব মেধাবী ছাত্র ছিল। কলেজ থেকে ফেরার পথে কাকা দীপ্তেন্দু সাফল্যের গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, দীপ্তেন্দু কিভাবে নিজের চেষ্টায় একটা ছোট ব্যবসা শুরু করে ধীরে ধীরে বড় করেছে এবং কিভাবে সে এখন একজন সফল ব্যবসায়ী। কাকার মুখে দীপ্তেন্দ্র এই প্রশংসা শুনে আমার মনে হলো তিনি যেন দীপ্তেন্দ্র প্রতি আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তার প্রতিটি কথার উদ্দেশ্য যেন এটাই ছিল যে আমি দীপ্তেন্দুকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করি। কাকা আমাকে প্রায় দীপ্তেন্দুর ছবি দেখাতেন। তিনি দীপ্তেন্দুর পারিবারিক ঐতিহ্য এবং তার গুণাগুলি নিয়ে কথা বলতেন। ও খুব সংস্কৃতবান ছেলে আর পরিবারের প্রতিও খুব শ্রদ্ধাশীল। কাকা বলতেন, দীপ্তেন্দুকে নিয়ে কাকারে অতিরিক্ত আগ্রহ আমার কাছে স্পষ্ট হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম যে তিনি চাইছেন দীপ্তেন্দ্রর সাথে আমার সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু তিনি সরাসরি কিছু বলছেন না কেন? এই প্রশ্নটা তখনও আমার মনে ঘুরপাক খাচ্ছিল। কাকা হয়তো আমাকে যাচাই করতে চাইছিলেন। তিনি হয়তো দেখছিলেন যে আমি দীপ্তেন্দ্র ব্যাপারে কতটা আগ্রহী হই। আমার মনে হচ্ছিল তিনি চাইছেন আমি নিজেই দীপ্তেন্দুকে পছন্দ করি, যাতে বিয়ের সিদ্ধান্তটা আমার নিজের বলে মনে হয়। তার এই কৌশলী পদক্ষেপগুলো আমার কাছে রহস্যময় মনে হলেও আমি ধীরে ধীরে একটা সমাধানের দিকে এগোচ্ছিলাম বলে মনে হচ্ছিল। আমি দীপ্তেন্দুর ব্যাপারে আরও জানার জন্য আগ্রহী হয়ে উঠলাম। কাকার কাছ থেকে তার সম্পর্কে যতটুকু শুনেছিলাম তাতে তাকে ভালোই মনে হচ্ছিল। তবে শুধু অন্যের কথায় নির্ভর করে তো আর জীবনসঙ্গী নির্বাচন করা যায় না। আমি চাইছিলাম দীপ্তেন্দুর সাথে আমার সরাসরি কথা হোক, যাতে আমি তাকে নিজে যাচাই করতে পারি। এই আগ্রহটা আমার মনে একটা নতুন আশার সঞ্চার করেছিল। কাকার এই দৃষ্টি, যা এক সময় আমার কাছে রহস্যময় এবং অস্বস্তিকর মনে হয়েছিল, তা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম যে তার উদ্দেশ্য হয়তো খারাপ ছিল না। তিনি হয়তো আমার জন্য ভালো কিছু চেয়েছিলেন এবং সেই কারণেই এত কৌশল অবলম্বন করছিলেন। আমার মনে হলো আমার ধারণা হয়তো ভুল ছিল এবং কাকা আসলেই আমার শুভাকাঙ্ক্ষী।
অবশেষে সেই দিন এল যেদিন কাকা সরাসরি আমার মায়ের সাথে দীপ্তেন্দ্র বইয়ের প্রস্তাব নিয়ে কথা বললেন। আমি দূর থেকে তাদের কথোপকথন শুনতে পাচ্ছিলাম। কাকা মাকে বোঝাচ্ছিলেন যে দীপ্তেন্দু কতটা ভালো ছেলে এবং কিভাবে সে আমার জন্য উপযুক্ত হবে। মায়ের মুখেও আমি এক ধরনের স্বস্তি আর আনন্দের ছাপ দেখলাম। সেদিনই আমার মনের সব সংশয় দূর হয়ে গেল এবং কাকার আসল উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। মায়ের সাথে কাকার কথোপকথন শুনে আমার মনের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এল। এতদিন ধরে যে সংশয়, যে দ্বিধা আমাকে কুরে কুরে খাচ্ছিল, তা এক মুহূর্তে দূর হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে কাকার এসব বিশেষ আচরণ, আমার প্রতি তার বিশেষ মনোযোগ, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আর দীপ্তেন্দ্র প্রসঙ্গ বারবার টেনে আনা সবকিছুর পেছনেই ছিল একটি সৎ উদ্দেশ্য। তিনি চেয়েছিলেন আমার জন্য একটি সুরক্ষিত এবং সুখী জীবন। রাতে আমি অনেকক্ষণ ধরে কাকারি সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে ভাবলাম। তিনি যে এতটা বিচক্ষণ আর ধৈর্যশীল ছিলেন তা আমি আগে বুঝতে পারিনি। তিনি আমাকে সরাসরি কিছু না বলে ধীরে ধীরে দীপ্তেন্দ্র ক্ষতি আগ্রহী করে তুলেছিলেন। তিনি চেয়েছিলেন আমি যেন নিজের ইচ্ছায় এই সম্পর্কটা মেনে নিয়ে কোনোরকম চাপ অনুভব না করি। তার এই কৌশল সত্যিই প্রশংসার যোগ্য ছিল। আমি নিজেকে ধিক্কার দিলাম, কেন আমি তাকে ভুল বুঝেছিলাম, কেন তার মহৎ উদ্দেশ্যকে সন্দেহ করেছিলাম। এরপর থেকে কাকার দিকে তাকানোর সময় আমার মনে কোনো অস্বস্তি ছিল না, বরং তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল। তিনি যে নিঃস্বার্থভাবে আমার ভালোর জন্য এত কিছু করেছিলেন তা ভেবে আমি কৃতজ্ঞ বোধ করতাম। আমি অনুভব করতে পারছিলাম যে কাকা আমার বাবার বন্ধুর মতোই আমার জীবনে একজন অভিভাবক হিসেবে কাজ করেছেন, যিনি সবসময় আমার মঙ্গল চেয়েছেন। কয়েকদিনের মধ্যেই দীপ্তেন্দু আমাদের বাড়িতে আসা শুরু করল। কাকা তাকে নিয়ে আসতেন এবং আমাদের দুজনকে কথা বলার সুযোগ করে দিতেন। দীপ্তেন্দু সত্যিই খুব ভাল ছেলে ছিল। তার বিনয়, তার বুদ্ধিমান স্বভাব আর তার কর্মনিষ্ঠা আমাকে মুগ্ধ করল। সে খুবই শান্ত স্বভাবের ছিল আর আমার সাথে খুব সাবলীলভাবে কথা বলতো। তার সাথে কথা বলতে আমার ভাল লাগত। আমি বুঝতে পারছিলাম কাকা দীপ্তেন্দুকে যেসব গুণাবলী দিয়েছিলাম তার সবই সত্যি। দীপ্তেন্দুর সাথে আমার বেশ কিছুবার দেখা হওয়ার পর আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। আমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছিল। সে আমার পড়াশোনা, আমার স্বপ্ন আর আমার পছন্দ অপছন্দ নিয়ে কথা বলতো। তার সাথে কথা বলে আমি অনেক স্বস্তি পেতাম। কাকা যেন একজন দক্ষ ঘটকের মতো আমাদের সম্পর্কটাকে গড়ে উঠতে সাহায্য করছিলেন, কিন্তু এমনভাবে যে আমরা কেউ বুঝতে পারিনি যে এটা একটা সাজানো পরিকল্পনা। আমার মা বাবাও দীপ্তেন্দুকে খুব পছন্দ করেছিলেন। তারা দেখে খুশি হয়েছিলেন যে আমি দীপ্তেন্দ্রর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছি। কাকা যখন আমার মা বাবার সামনে আনুষ্ঠানিকভাবে দীপ্তেন্দ্রর সাথে আমার বিয়ের প্রস্তাব দিলেন, তখন সবাই সনান্দে রাজি হলেন। আমার মনে কোনো দ্বিধা ছিল না। আমি দীপ্তেন্দ্রর সাথে নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিলাম। আমার বিয়ের দিনটা ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। কাকা সেদিন খুব খুশি ছিলেন। তার মুখে এক ধরনের তৃপ্তির হাসি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তিনি যেন নিজের হাতে একটি সুন্দর ছবি আঁকতে পেরেছেন, এমন একটা অনুভূতি ছিল তার চোখে মুখে। সেদিন আমি বুঝতে পারলাম কাকার সেই দৃষ্টি আর কথা আসলে ছিল তার অপার স্নেহ আর এক গভীর দূরদর্শিতার ফল। আমি এখন খুব সুখে আছি। দীপ্তেন্দু আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজনে মিলে একটা সুন্দর সংসার গড়ে তুলেছি। আমার জীবনের এই নতুন অধ্যায় আমি কাকার অবদানকে কোনোদিন ভুলতে পারব না। তিনি যে শুধু আমার বাবার বন্ধু ছিলেন না, তিনি ছিলেন আমার একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী, যিনি আমার জীবনের পথচলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার জীবনে দীপ্তেন্দুর আগমন কাকার সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ ছিল। আমি যতদিন যাচ্ছিল তত বেশি করে কাকার প্রতি কৃতজ্ঞ হচ্ছিলাম। তিনি যে শুধু আমার জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দিয়েছিলেন তা নয়, বরং তিনি আমাকে একজন সঠিক মানুষ হিসেবে যাচাইও করে নিয়েছিলেন। তার সেই প্রশ্নগুলো যে এক সময় আমাকে অস্বস্তিতে ফেলত, এখন সেগুলোর আসল উদ্দেশ্য বুঝতে পেরে আমি মুগ্ধ হতাম। তিনি আসলে জানতে চেয়েছিলেন আমি কতটা ধৈর্যশীল, কতটা বিচক্ষণ এবং কতটা চরিত্রবান। বিবাহের পর দীপ্তেন্দুর সাথে আমার জীবনটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। দীপ্তেন্দু ছিল ঠিক তেমনি যেমনটা কাকা তার সম্পর্কে বর্ণনা করেছিলেন। সে ছিল কর্মঠ, সহানুভূতিশীল এবং আমার প্রতি অত্যন্ত যত্নশীল। আমি তার সাথে প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পেতাম। আমাদের বোঝাপড়া এতটাই গভীর ছিল যে মনে হতো আমরা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছি। কাকা আমাদের সম্পর্কের এই উন্নতি দেখে খুব খুশি হতেন। প্রায়ই তিনি আমাদের বাড়িতে আসতেন এবং আমাদের সুখী দেখে তৃপ্তির হাসি হাসতেন।
আমাদের বিয়ের কিছুদিন পর কাকা এক বিকেলে আমাদের বাড়িতে এলেন। সেদিন তিনি বেশ গম্ভীর ছিলেন। আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম, কারণ কাকার মুখে এমন অভ্যেব ব্যক্তি আমি খুব কমই দেখেছি। তিনি বললেন, মাধুরী, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই যা এতদিন বলিনি। তার কথা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম। কাকা তখন আমাকে খুলে বললেন তার সম্পূর্ণ পরিকল্পনা। তিনি বললেন, দীপ্তেন্দু তার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর ছেলে যে ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে। দীপ্তেন্দ্র বাবা কাকার কাছে অনুরোধ করেছিলেন যেন তিনি তার ছেলের দেখাশোনা করেন। কাকা দীপ্তেন্দুকে নিজের ছেলের মতোই বড় করেছেন এবং তাকে একজন সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছেন। কিন্তু কাকার মনে একটা চিন্তা ছিল, দীপ্তেন্দ্রর জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজে বার করা যে তার সংসারকে আলোকিত করতে পারবে, তাকে ভালোবাসা আর যত্নে ভরিয়ে দেবে। কাকা বললেন, আমি জানতাম তুমি খুব ভালো মেয়ে মাধুরী। তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমি তোমাকে ছোটবেলা থেকেই দেখেছি। কিন্তু দীপ্তেন্দ্র জীবনটা যেহেতু অনেক কঠিন ছিল, তাই আমি চেয়েছিলাম এমন একজন মেয়েকে ওর জীবনসঙ্গী হিসেবে দিতে যে সব দিক থেকে যোগ্য হবে। আমি তোমাকে বিভিন্ন পরিস্থিতিতে যাচাই করছিলাম। তোমার ধৈর্য, তোমার বুদ্ধি আর তোমার চরিত্র কেমন তা বোঝার চেষ্টা করছিলাম। কাকার এই কথা শুনে আমি বিস্ময় হতবাক হয়ে গেলাম। এতদিন ধরে আমি যা ভেবেছিলাম তার সবটাই ভুল প্রমাণিত হল। আমি বুঝতে পারলাম কাকার সেই বিশেষ দৃষ্টি বা ব্যক্তিগত প্রশ্ন আসলে আমারই দেখা ছিল। তিনি আমার গুণাবলী যাচাই করছিলেন যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে আমি দীপ্তেন্দ্রর জন্যে সঠিক মেয়ে কিনা। তার এই দূরদর্শিতা আর বিচক্ষণতা আমাকে সত্যিই মুগ্ধ করল। কাকা আরও বললেন, আমি চাইনি তোমরা কেউ বুঝতে পারো যে এটা একটা সাজানো পরিকল্পনা। কারণ আমি চেয়েছিলাম তোমাদের সম্পর্কটা স্বাভাবিকভাবে গড়ে উঠুক, যাতে তোমরা একে অপরের প্রতি আকৃষ্ট হও। যদি আমি সরাসরি বিয়ের প্রস্তাব দিতাম তাহলে হয়তো তোমরা চাপে পড়তে পারতে এবং তোমাদের সম্পর্কটা এত সুন্দরভাবে শুরু হতো না। কাকারে কথাগুলো শুনে আমার চোখের কোণে জল এসে গিয়েছিল। তার প্রতি আমার যে ভুল ধারণা ছিল তার জন্য আমি লজ্জিত হলাম। সেই দিন কাকার প্রতি আমার শ্রদ্ধা বহু গুণ বেড়ে গেল। তিনি আমার জন্যে যা করেছেন তা কোনো সাধারণ বন্ধুর কাজ নয়, একজন প্রকৃত অভিভাবকের কাজ। তার এই নিঃস্বার্থ ভালোবাসার যত্নের জন্য আমি চির কৃতজ্ঞ থাকব। তিনি প্রমাণ করে দিলেন যে ভালোবাসার যত্নের অনেক রূপ থাকতে পারে, যা বাইরে থেকে সব সময় বোঝা যায় না। কাকার কাছ থেকে সবকিছু জানার পর আমার মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠেছিল। এতদিন ধরে যে মানুষটাকে নিয়ে আমি মনে মনে কত ভুল ধারণা পুষে রেখেছিলাম, আজ তার মহত্ব দেখে আমি বাক্যরুদ্ধ। আমি লজ্জিত হলাম আমার সেই সব সন্দেহের জন্য। কাকা যে এতটুকু নিঃস্বার্থভাবে আমার ভালো চেয়েছিলেন তা আমার কল্পনারও বাইরে ছিল। তিনি শুধু আমার বাবার বন্ধু ছিলেন না, আমার জীবনে তিনি একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আমার জীবন এখন আনন্দে পরিপূর্ণ। দীপ্তেন্দু আর আমি মিলে একটা সুন্দর সংসার গড়ে তুলেছি। আমাদের দাম্পত্য জীবন ভালোবাসায় আর বোঝাপড়ায় ভরপুর। দীপ্তেন্দু আমাকে সব সময় সমর্থন করে এবং আমার প্রতিটি সিদ্ধান্তকে সম্মান জানা। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি এখন বুঝতে পারি কাকার দূরদৃষ্টির কারণেই আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যে আমাকে এতটা সুখী রাখতে পারে। কাকা এখনও আমাদের বাড়িতে প্রায় আসেন। এখন তার দিকে তাকালে আমার মনে আর কোনো দ্বিধা বা অস্বস্তি হয় না, বরং তার চোখে আমি দেখতে পাই এক গভীর স্নেহ আর সন্তুষ্টি। তিনি যখন আমাদের দুজনকে একসাথে সুখী দেখেন তখন তার মুখে যে হাসি ফোটে তা অমূল্য। তিনি যেন নিজের হাতে বোনা একটি সুন্দর নকশা সম্পন্ন করেছেন, আর তার সেই তৃপ্তি দেখে আমার মন ভরে যায়। বন্ধুরা, আমার এই গল্প থেকে তোমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারো। আমরা অনেক সময় কোনো ঘটনার বাহ্যিক রূপ দেখে বা কারোর আচরণ দেখে ভুল সিদ্ধান্তে পৌঁছে যায়। মনের ভেতর নানা রকম নেতিবাচক ধারণা তৈরি করি যা আসলে ভিত্তিহীন। কাকার ক্ষেত্রেও আমার ঠিক এটাই হয়েছিল। তার কিছু আচরণ আমার কাছে রহস্যময় মনে হয়েছিল, কিন্তু তার পেছনের আসল উদ্দেশ্য ছিল মহৎ। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়, এমনকি বড় ধরনের সমস্যাও সৃষ্টি হতে পারে। তাই কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উচিত সবকিছু ভালোভাবে যাচাই করে নেওয়া। তাড়াহুড়ো করে বিচার না করে একটু ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং মানুষের উদ্দেশ্য বোঝার চেষ্টা করা খুব জরুরি। কাকার এই দৃষ্টি আমার জীবনকে নতুন পথে পরিচালিত করেছে এবং আমাকে শিখিয়েছে যে মানুষের ভেতরের উদ্দেশ্য সবসময় বাইরে থেকে বোঝা যায় না। আমার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই,
কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে অন্যের ভালো চান এবং তার জন্য পরিশ্রম করেন। কাকার মতো মানুষরা সমাজে স্তম্ভ, যারা নির্বে অন্যের জীবনে আলো জ্বালিয়ে যান। তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত এবং তাদের উদারতাকে মূল্য দেওয়া উচিত। আমি এখন খুব সুখে আছি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আর আমি একজন চমৎকার জীবন পেয়েছি। এই সব কিছুর পেছনে কাকার অবদান অনিশ্চিকার্য। তার সেই দৃষ্টি হয়তো প্রথমে আমার কাছে ভুল মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই দৃষ্টি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, অনেক সময় আমরা মানুষের বাহ্যিক আচরণ দেখে ভুল ধারণা পোষণ করে এবং দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছে যায়, কিন্তু প্রতিটি কাজের পেছনে একটি গভীর উদ্দেশ্য থাকতে পারে। তাই কোনো ব্যক্তিকে বিচার করার আগে বা কোনো পরিস্থিতিতে মন্তব্য করার আগে ধৈর্য ধরে পুরো বিষয়টি ভালোভাবে বোঝা উচিত। ভুল বোঝাবুঝি অনেক সময় বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।